ন্যাটো পরিষ্কারভাবে জানালো, যদিও ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, কিন্তু রাশিয়ার এই আগ্রাসী যুদ্ধবাজ মনোভাবের কারণে ইউক্রেনকে তারা সহযোগিতা করবে। আমেরিকার ডলারের পর ডলার এক্সপেন্ডিচার বাড়িয়ে দিল। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ন্যাটো সরবরাহ করল ইউক্রেন। সেই দৃষ্টিটা এই কারণে যে ইউক্রেনে ইউরেনিয়াম থেকে শুরু করে লিথিয়াম, এই সমস্ত যে পারমাণবিক যে ইনগ্রেডিয়েন্টস পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। অর্থাৎ সংঘাতের এই যে পরিস্থিতি ক্রমশ মাত্রাতিরিক্ত জায়গায় যাচ্ছিল এবং বিপদ বুঝে ক্রিমিয়া কোথাও তার মিলিটারি সম্ভারকে সে উন্নত করতে চেয়েছিল, যে কারণেই হচ্ছে রাশিয়া রোষানলে পড়ে। এবং কেউই পুটিনের সামনে আজ আর জোরালো ভয়েস বলে কিছু নেই। তাই দায়িত্ব নিয়েছে নাকি চিরশত্রু আমেরিকা, তার ট্রাম্পের মধ্যস্থতায় নাকি পুটিন থেমে যাবে এবং যুদ্ধের পর তিনি শান্তির পতাকা ওড়াবেন এবং সাদা পায়রা উড়িয়ে দিয়ে জেলেনস্কিকে তিনি কোলে টেনে নেবেন। চব্বিশে ফেব্রুয়ারি 2022 সাল, যুদ্ধের দামামা প্রবলভাবে বেজে উঠল রাশিয়া ইউক্রেন সীমান্তে। একেবারে পরিষ্কার একটা যুদ্ধ ঘোষিত হলো এবং তারপরে গোটা বিশ্ব শিউরে উঠল, চমকে গেল। দুটো দেশ, প্রতিবেশী দেশ, যারা এককালে একটা সোভিয়েত তৈরি করে ইউনিয়ন করেছিল, তারপর সেটা ভেঙে গিয়ে যাবার পরও রাশিয়া সরাসরিভাবে আক্রমণ হানল ইউক্রেনে। অজুহাত হিসাবে দেখালো যে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চাইছে এবং সে তার নিজস্ব মিলিটারি বিল্ট আপকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যা রাশিয়ার কাছে এক প্রবল হুমকি। গোটা পশ্চিমা শক্তি আমেরিকা সহ তারা ইউক্রেনের পাশে এসে দাঁড়ালো। ন্যাটো পরিষ্কারভাবে জানালো, যদিও ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, কিন্তু রাশিয়ার এই আগ্রাসী যুদ্ধবাজ মনোভাবের কারণে ইউক্রেনকে তারা সহযোগিতা করবে। আমেরিকার ডলারের পর ডলার এক্সপেন্ডিচার বাড়িয়ে দিল। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ন্যাটো সরবরাহ করল ইউক্রেনকে এবং তারপর সেই যুদ্ধের বিস্তৃতি হতে হতে এমন একটা জায়গায় গিয়ে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে একথা বলতেই হয় যে ক্রিমিয়া যেমন নিয়েছে রাশিয়া, প্রায় ইউক্রেনের 20% অঞ্চল রাশিয়া দখল নিয়েছে। এবং একটা বড় কারণ, এই যে দীর্ঘস্থায়ী যুদ্ধ 3 বছর অতিক্রান্ত হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে 3 বছর অতিক্রান্ত, তবু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। কিভাবে এই যুদ্ধটা তৈরি হলো, এর পশ্চাৎপদ কারণটা কি? একটা কারণ তো অবশ্যই রয়েছে, যে অর্থনৈতিক কারণ রাশিয়ার, এবং সেই অর্থনৈতিক কারণে হচ্ছে ইউক্রেন যেহেতু পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী গম উৎপাদক একটি দেশ, তার কৃষিজাত দ্রব্য রপ্তানি করে ইউক্রেন একটি ইউরোপের মধ্যে একটি শক্তিশালী দেশ হিসাবে অবস্থান করছে। পূর্ব ইউরোপের দেশ হিসাবে ইউক্রেনের সমৃদ্ধি একটা সময় ছিল চোখে দেখার মতো, এবং তার সাথে রাশিয়ার একটা লোলুপ দৃষ্টি রয়েছে ইউক্রেনের দিকে। সেই দৃষ্টিটা এই কারণে যে ইউক্রেনে ইউরেনিয়াম থেকে শুরু করে লিথিয়াম, এই সমস্ত যে পারমাণবিক যে ইনগ্রেডিয়েন্টস পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। সোভিয়েত ইউনিয়নের সময় ঠান্ডা যুদ্ধ যখন চলছে, যখন গোটা পৃথিবী দুটো শিবিরে বিভক্ত, একদিকে আমেরিকান যুক্তরাষ্ট্র তার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব বা ন্যাটো, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তার নেতৃত্বাধীন 15টা রাজ্য দেশ, যাকে নিয়ে একটি সোভিয়েত ইউনিয়ন এবং বিশ্বের সর্ববৃহৎ দেশ হিসাবে বা ইউনিয়ন হিসাবে গোটা পৃথিবীতে উঠে এসেছিল 1917 সালের পর। এবং তার যে একটা বিস্তৃত ইতিহাস আছে, সেই ইতিহাসের মধ্যেই লুকিয়ে রয়েছে আজকের যুদ্ধের বীজ। 1985 সালে
তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবার পর মিখাইল গর্বাচেভ তিনি গ্লাসনস্ট এবং পেরেস্ট্রোইকা নামে দুটি সংস্কার কার্যক্রম চালু করেন। কেন তার কাছে এই সংস্কার কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? ঠান্ডা যুদ্ধে লিপ্ত হবার কারণে অত্যাধিক পরিমাণে মিলিটারি এবং তাকে বিভিন্ন প্রান্তে মোতায়েন করার অত্যাধিক খরচ বাড়ছে এবং তার সাথে সাথে রাশিয়া জুড়ে এবং সোভিয়েত ইউনিয়নের অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে, সে লাটভিয়া হোক, ইউক্রেন হোক, তাজিকিস্তান হোক, উজবেকিস্তান হোক, এই সমস্ত দেশগুলোর মধ্যে সম্পদ সংগ্রহ এবং সেই সম্পদ সংগ্রহকে করতে করতে এমন একটা জায়গায় গিয়ে সোভিয়েত ইউনিয়ন নিজেকে পৌঁছে দিচ্ছিল যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এবং তার সাথে কমিউনিস্ট পার্টির একদল ভিত্তিক যে ব্যবস্থা, একদলীয় ব্যবস্থা, গণতন্ত্র সম্পর্কে যে একটা নিষ্ঠুর মনোভাব, সেই মনোভাবের কারণে জনগণের মধ্যে এক ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়েছিল। রাশিয়ার এই দৃশ্যগুলো বিভিন্ন জায়গায় বেরিয়ে এসেছিল। যেমন আজকের চীন নিয়ে যেমন অনেক তথ্য পাওয়া যায় না, সেই সময়কারও সোভিয়েত ইউনিয়নের তথ্য পাওয়া একটা রীতিমতো দুষ্কর পরিস্থিতি তৈরি করেছিল এবং যা রাশিয়ার সমাজকে একেবারে ছিন্ন ভিন্ন করছিল। সেই সময় দাঁড়িয়ে গ্লাসনস্ট এবং পেরেস্ট্রোইকা একটা ঠান্ডা বাতাস বয়ে দিয়েছিল গোটা সোভিয়েত ইউনিয়ন জুড়ে। 1985 সালে শুরু হয় গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা। তার ঠিক 6 বছর পর 18ই অগাস্ট 1991 সাল, সেই সময় দাঁড়িয়ে গিয়ে সোভিয়েত ইউনিয়নে এক বিস্তৃত এবং একটি রক্তক্ষয়ী কুর মাধ্যমে সেখানে কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়ন পক্ষ থেকে এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে মিখাইল গর্বাচভ পদত্যাগ করে। 1991 সালে ঠিক মধ্যরাতে পদত্যাগের পর সেখান থেকে কাস্তে হাতুড়ি সম্বলিত যে লাল পতাকা, সেটি লেনিনগ্রাডের থেকে সেটি নেমে আসে এবং ক্রেমলিনে উঠে যায়। সেই পতাকা যা জারের আমলে ছিল নীল সাদা, সেই পতাকা লাল, নীল সাদা লাল, যা আজকের রাশিয়ার পতাকা। তারপর সোভিয়েত ইউনিয়নের সমস্ত দূতাবাসগুলো রাশিয়ার হয়ে যায়, এমনকি পরমাণু কার্যক্রম যা যা ছিল সমস্তটা দখল নেয় হচ্ছে রাশিয়া। তথাপি ক্ষোভ এতটাই ছিল যে 15টা দেশ তারা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু স্বাধীনতা ঘোষণা করলে কি হবে? দীর্ঘস্থায়ী প্রায় 73 বছর ধরে একটি সোভিয়েত ব্যবস্থার মধ্যে থাকার জন্যে তারা হয়তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে বা সেখানকার মানুষের যে স্কিল লেভেল সেটা একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, কিন্তু সামরিক বিভাগটাকে কিভাবে সামাল দেবে? গোটা ব্যবস্থাটাকে রাশিয়া কবজা করে। সোভিয়েত ইউনিয়নের সময়ও একটা কথা খুব উঠে আসতো গ্লাসনস্ট পেরেস্ট্রোইকার সময়, যে সবাই সোভিয়েত ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত বিভিন্ন দেশ, শস্য শ্যামলা বিভিন্ন অঞ্চল বা কারুর হচ্ছে খনিজ সম্পদে পরিপুষ্ট, কিন্তু রাশিয়া সবটাই সে একাত্ম করে নিতে চায় নিজের মধ্যে, যে কারণে একটা বিগ ব্রাদার অ্যাটিটিউড অফ রাশিয়া এই কথাটা ভীষণভাবে প্রচলিত ছিল। এবং তার সাথে গোটা বিশ্ব যেহেতু দুটো মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল এবং এক প্রবল মিলিটারাইজেশনসের মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সে ক্রমাগত চ্যালেঞ্জ ছুড়ে গেছে, গোটা বিশ্ব দুভাগে বিভক্ত। শক্তিশালী রাশিয়ার সেনাবাহিনী এবং তার সাথে কেজিবি যে জাসুসি, তা সোভিয়েত ইউনিয়নের মধ্যে রাশিয়াকে একটা অন্য জায়গা তৈরি করে দিয়েছিল, বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিদ্রোহটা শুরু হয়েছিল আবার রাশিয়া থেকেই, যা কালক্রমে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই, আজকে ইউক্রেনের সাথে যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধ কিন্তু আগে ইউক্রেনের সাথে অন্তত পূর্বতন সোভিয়েত ইউনিয়নে রাশিয়ার একবারই যুদ্ধ হয়েছিল এবং সেটাকে কিন্তু ক্রিমিয়াকে কেন্দ্র করে। তখন ছিল হচ্ছে 60-এর দশক, একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ ইতিহাসের রয়েছে। তারপরে যখন 1991 সালের পর
1912 সালে একটা যুদ্ধ হয়, ক্রিমিয়ার যুদ্ধ, যেখানে ইউক্রেনের হাত থেকে ক্রিমিয়াকে ছিনিয়ে নেয় রাশিয়া। অর্থাৎ সংঘাতের এই যে পরিস্থিতি ক্রমশ মাত্রাতিরিক্ত জায়গায় যাচ্ছিল এবং বিপদ বুঝে ক্রিমিয়া কোথাও তার মিলিটারি সম্ভারকে সে উন্নত করতে চেয়েছিল, যে কারণেই হচ্ছে রাশিয়া রোষানলে পড়ে। তার সমস্ত বিপুল সম্পদ, এই যে পারমাণবিক সম্পদ এবং তার কৃষিজাত সম্পদকে রাশিয়া আত্মস্থ করে এবং কুক্ষিগত করে গোটা পৃথিবীতে একটা বাণিজ্য যুদ্ধের মধ্যে সে তার প্রভুত্বকে রাখতে চেয়েছিল, যেটা এই সংঘাতের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত ঘটনাটা কি অনেকটাই আপনাদের কাছে তুলে ধরলাম তার আগের পর্যায়টা, কিন্তু বর্তমান পর্যায়ে কোথাও একটা জায়গায় গিয়ে বড় বড় শক্তিও অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় বিভিন্ন ছোট শক্তির কাছে, অপেক্ষাকৃতভাবে ছোট শক্তি। ইউক্রেন বেলারুশ মনে করে দেখুন, সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সে বিশাল সেই যুদ্ধ, আর কিছু দূর দূরেই লেনিনগ্রাডের অদূরে দাঁড়িয়ে আছে জার্মান হিটলারের বাহিনী। দখল নিয়ে নিলেই বিশ্বযুদ্ধ গোটা পৃথিবী করায়ত্ত হয়ে যাবে। ঠিক সেই সময় গিয়ে দাঁড়িয়ে কিন্তু মরণ কামড়টা দিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই ইউক্রেনিয়ান এবং বেলারুশের সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে, যা শেষ হয়েছিল হিটলারের পতনের মাধ্যমে এবং হচ্ছে বার্লিন দখলের মাধ্যমে। গোটা পৃথিবী মুক্ত নিঃশ্বাস নিয়েছিল। অনেক কিছু ঘটে গেছিল সেই সময়। ফলে যুদ্ধের টেকনিক তো ইউক্রেনিয়ানরাও জানে, এটা তো রাশিয়ানরা ভুলে গেলে চলবে না। তাহলে ভ্লাদিমির পুটিনের মতো এই রকম একজন শাসক, যাকে সকলে অটোক্র্যাট হিসাবে দেখেন, বিভিন্ন কায়দায়, এবং সবচেয়ে বড় কথা রাশিয়ার সংবিধানকে সংশোধন করে প্রায় আমৃত্যু তিনি যাতে প্রেসিডেন্ট থাকতে পারেন তার পাকাপোক্ত বন্দোবস্ত করেছেন। কিন্তু কোথাও একটা জায়গায় ভুলচুক হয়ে যায়, এবং ভুলটা ঠিক সেই জায়গাটাতেই হয়েছে যেখানে এক বড় রকমের ঘটনা ঘটিয়ে দিতে পেরেছে ইউক্রেন। যুদ্ধের ইতিহাসে এ এক বড় রকমের ঘটনা, যেটা গোটা পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছে। অনেকে বাহবা দিচ্ছেন ইউক্রেনের এই প্রতিরোধ এবং প্রতিরোধের পর পাল্টা আক্রমণকে রাশিয়ার অভ্যন্তরে গিয়ে, আর রাশিয়া কোথাও ভেবাচাকা হতভম্ব হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল পার্ল হারবারে, আমেরিকা পতনের পর যখন পার্ল হারবারের পতন হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোম ফেলা হলো, তারপর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো। আর ঠিক রাশিয়া ইউক্রেনের এই আক্রমণকে পার্ল হারবারের সাথেই তুলনা করেছে। ইতিহাসের কি অদ্ভুত সমাপতন! কিভাবে ছিল এই আক্রমণ? ইউক্রেন রাশিয়ার বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভূমিতে থাকা 41টি রুশ বোমারু বিমান ধ্বংস করেছে। অনুমান করা হচ্ছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার 30% বেশি বোমারু বিমানবহর TU-95, TU-22, A-50 এয়ার রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন শিপিং কন্টেনার থেকে 100টিরও বেশি ড্রোন উড়িয়েছিল, যা রুশ বিমানঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় হামলা চালিয়েছে। রাশিয়ায় বোমারু বিমানগুলো যুদ্ধ চলাকালীন ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ব্যবহার করেছিল। রুশ গণমাধ্যম এই হামলাগুলোকে পার্ল হারবার বলে অভিহিত করেছে। 1941 সালে হাওয়াইয়ের মার্কিন নৌবহরের উপর ইম্পেরিয়াল জাপানি নৌবাহিনী হামলা চালিয়েছিল, যা আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে এনেছিল। এই হামলাগুলোকে পার্ল হারবার নামকরণ করা হয়েছিল। ইউক্রেন এমন এক সময় হামলাগুলো চালিয়েছে যখন তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধের 3য় বছর অতিক্রম করে 4র্থ বছরে রয়েছে। এটি যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত, এবং 2 তারিখে ইস্তাম্বুলের রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার ঠিক আগে এই ধরনের হামলা চালিয়েছে, এবং পক্ষান্তরে আবারও রাশিয়া যে প্রবল হামলা চালিয়েছে তাতে 1400-র মতো জায়গাকে একেবারে যাকে বলে কার্পেট বম্বিংয়ের মতো ধূলিসাৎ করে দিয়েছে। দুটো ছবির মতো সুন্দর দেশ, অত্যন্ত সুন্দর তরুণ প্রজন্ম, দুটো জায়গাতেই তারা নিহত হচ্ছে। সোভিয়েত ইউনিয়নের সময় আমেরিকা ঠান্ডা যুদ্ধের কারণে গণতন্ত্র নেই এমন এক ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু একই রকম সমস্ত দেশগুলো, সে ধনতান্ত্রিক হোক
বা তৎকালীন সমাজতান্ত্রিক দেশগুলো হোক, এক মিলিটারাইজেশনের মাধ্যম দিয়ে গোটা পৃথিবীকে করায়ত্ত করতে চায়। রাশিয়ার পাশে যেখানে রয়েছে ইউক্রেনের মতো খনিজ সম্পদে ভরপুর একটা দেশ, ডনবাসের মতো জায়গায় যেখানে লিথিয়াম এত সংখ্যায় পাওয়া যায়, তারপর হচ্ছে গম, শুধুমাত্র গম সারা পৃথিবীতে এক্সপোর্ট করে রাশিয়া যদি করায়ত্ত করতে পারে, তাহলে রাশিয়াকে আর দেখে কে? আর সেখান থেকেই হচ্ছে এক রেজিস্ট্যান্স যুদ্ধ, যা ক্রমশ কিন্তু এক ভয়ঙ্কর দিক নিয়ে নিচ্ছে। ঠিক এভাবেই কিন্তু শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন হিটলার এবং স্ট্যালিনের যে চুক্তি ছিল অনাক্রমণের, সেই অনাক্রমণ চুক্তি বাতিল হবার পর যখন সোভিয়েত ইউনিয়ন আক্রান্ত হয়েছিল, তখন বলেছিল সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি এটা দেশপ্রেমিক যুদ্ধ, দেশপ্রেমে, অর্থাৎ প্যাট্রিয়টিক ওয়ার। এই প্যাট্রিয়টিক ওয়ারের ছবি তো দেখা যাচ্ছে ইউক্রেনে, যেভাবে তারা প্যাট্রিয়টিক্যালি তারা রেজিস্ট করছে। কিন্তু এবার সীমানা অতিক্রম করেছে এবং এতটাই ভয় পেয়েছে যে পার্ল হারবারের উদাহরণ দিতে হয়েছে। পার্ল হারবারের এই উদাহরণটা স্বাভাবিকভাবে রাশিয়াকে অত্যন্ত হজম করতে হয়েছে ইউক্রেনের এই আক্রমণ। ঠিক কিভাবে হলো এই আক্রমণ, কিভাবে এই অসাধ্য সাধন করলো ইউক্রেন? তারাও তো যোদ্ধা, তারাও তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল। আজ এরকম চিরশত্রু এক বৈরী সম্পর্ক, যা 3 বছরের যুদ্ধ, হাজারো চেষ্টা সত্ত্বেও, যে এক সময় সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করে দেওয়ার জন্য যে আমেরিকা ঠান্ডা যুদ্ধ চালিয়েছিল এবং আলটিমেটলি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হলো, সেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বারবার করে বলছেন যে তিনি মিডিয়েট করতে চান। টার্কি তারা বলছে যে তারা এই যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করতে চান। জেলেনস্কি রাজি তো পুটিন রাজি নয়, পুটিন রাজি তো জেলেনস্কি রাজি নয়, এমতো অবস্থাতে রয়েছে। ক্ষয়ক্ষতি ক্রমশ বাড়ছে। সবচেয়ে বড় কথা, এই দেশগুলোতে জনসংখ্যা যা আয়তন, সেই জনসংখ্যার একটা তরুণ সমাজ ক্রমশ যুদ্ধের ইয়েতে তারা মারা যাচ্ছে নৃশংসভাবে। ভাবুন কি অবস্থা। কিন্তু ইউক্রেন এই যে মরণ কামড়টা কিভাবে দিল, সেটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। ইউক্রেনের রুশ বিরোধী অভিযানের নাম দেওয়া হয়েছে স্পাইডার ওয়েব, যার বাংলা তর্জমা মাকড়সার জাল। স্পাইডার ওয়েব অভিযানে ইউক্রেনের 117টি ড্রোন রাশিয়ার প্রায় 500 থেকে 4500 কিলোমিটারের ভেতরে ঢুকে হামলা চালায়। ওই হামলায় বেশ কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রবল ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে যে ড্রোন হামলায় উৎসস্থল চিহ্নিত করে সেগুলোকে নিষ্ক্রিয় করেছে রুশ সেনা। এই ড্রোনগুলো ট্রাকের মাধ্যমে সীমান্ত পেরিয়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করানো হয়েছিল। পরে রিমোট কন্ট্রোল দিয়ে সেই ট্রাক বাহিত ড্রোনগুলোকে দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। মস্কো নিশ্চিত করেছে মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভা, রিয়াজান, আমুর অঞ্চলে অবস্থিত তাদের 5টি বিমান ঘাঁটিতে ড্রোন ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। ট্রাকের মধ্যে একাধিক কাঠের বাক্সে ড্রোনগুলোকে রাখা হয়েছিল, আর ঢাকনা হিসাবে ব্যবহার করা হয়েছিল ধাতব প্লেট। আক্রমণের সময় দূর থেকে খোলা হয়েছিল ঢাকনাগুলো, যাতে ড্রোনগুলো তাদের স্বল্প দূরত্বের লক্ষ্যবস্তুর দিকে উঠতে পারে। মূলত রাশিয়ার 5টি বিমান ঘাঁটির কাছে পাঠানো হয়েছিল ওই ট্রাকগুলো, সেখান থেকে বাকি পরিকল্পনা করা হয়। এই হামলার পর রাশিয়া মেনে নিয়েছে রাশিয়ার মধ্যে ড্রোন ঢুকিয়ে হামলা চালানো হয়েছে। রাশিয়ার $7 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। কি বোঝা গেল? এটা তো অনেকটা গেরিলা কায়দা, অর্থাৎ সীমান্ত অরক্ষিত অনেকটা অংশ, আগেই বলেছি 20% মতো ইউক্রেনের জায়গা দখল করে নিয়েছে, এমনকি ডনবাসকেও দখল করে নিয়েছে, যে ডনবাস অত্যন্ত খনিজ সম্পদে সমৃদ্ধ। তাই এই আক্রমণের মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছে ইউক্রেন কেউই সুরক্ষিত নয়। রাশিয়ার ভেতরে একবার আক্রমণ হয়েছে, দ্বিতীয়বার আবারও হতে পারে। কিন্তু বয়স্ক পুতিনকে কে বোঝাবে? তিনি তার ক্ষমতায় থাকাকে নিশ্চিত করে রাখার জন্য তার বিরোধীদের একের পর এক তিনি নিকেশ করেছেন, এবং কেউই পুতিনের সামনে আজ আর জোরালো ভয়েস বলে কিছু নেই।
তাই দায়িত্ব নিয়েছে নাকি চিরশত্রু আমেরিকা। তার ট্রাম্পের মধ্যস্থতায় নাকি পুতিন থেমে যাবে এবং যুদ্ধের পর তিনি শান্তির পতাকা ওড়াবেন এবং সাদা পায়রা উড়িয়ে দিয়ে জেলেনস্কিকে তিনি কোলে টেনে নেবেন। এইরকম স্বপ্ন যারা দেখছেন তাদের কাছে একটাই কথা, আরও অনেকটা দূর পেরোতে হবে। তার কারণ যেভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছিল বা তার আগের যে পরিস্থিতি, তাতে বিশ্বজুড়ে একটাই কথা চালু আছে, যে শক্তিশালী সে ক্রমশই আরও শক্তিশালী হয়ে উঠতে চায় এবং সে গোটা পৃথিবীকে গ্রাস করতে চায়। এই শক্তি কখনো সে সাদা চামড়ার হোক বা কালো চামড়ার হোক, সেই শক্তির বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর আজও বড় ক্ষীণ। প্রকৃত ঘটনা, দ্য রিয়েল স্টোরি, একের পর এক আপনাদের কাছে আমি তুলে ধরব। হয়তো আপনাদের কাছে ভবিষ্যতে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে আগামী সময়গুলোতে বিশ্বের কোন কোন অঞ্চল অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে সেই সম্পর্কেও আপনাদের কাছে আগাম কিছু পূর্বাভাস দেব। তার কারণ প্রকৃত ঘটনার নিয়ে যে রিসার্চ, সেই রিসার্চ নিয়মিত চলছে। দেখতে থাকুন আর+ নিউজ ডিজিটাল। সাবস্ক্রাইব করুন, থেমে থাকবেন না। সাবস্ক্রাইব দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত আমাদের উৎসাহ বাড়বে এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।